প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। প্রথমেই জানিয়ে দেব, ইরান যুদ্ধে 45টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি $1.3 বিলিয়ন বেশি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধে অন্তত 45টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হওয়ায় ক্ষতির পরিমাণ $1.3 বিলিয়ন বেশি। এতে যুদ্ধ শুরুর আগে থাকা মার্কিন রিপার ড্রোনের প্রায় 25% হারিয়েছে দেশটি। গত শুক্রবার প্রকাশিত ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন মার্কিন ইসরায়েলি হামলার পরও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও কার্যকর, অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা বারবার দাবি করে আসছেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে MQ-9 রিপার ড্রোন ধ্বংসের সংখ্যা মে মাসে প্রকাশিত ব্লুমবার্গের একটি প্রতিবেদনের তুলনায় কিছুটা বেশি দেখানো হয়েছে। ব্লুমবার্গের ওই প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের মজুদ থাকা MQ-9 রিপারের প্রায় 20% হারিয়েছে দেশটি। একটি MQ-9 রিপার ড্রোনের মূল্য $3 কোটি থেকে $5 কোটি। এর দাম নির্ধারণ করে এতে ব্যবহৃত সেন্সর, রাডার এবং অস্ত্রের বিন্যাসের উপর। মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী এই চালকবিহীন আকাশযান উচ্চতায় থেকে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়। MQ-9 রিপার ড্রোনে হেলফায়ার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জয়েন্ট ডিরেক্ট অ্যাটাকশন মিউনিশন গাইডেড বোমাও বহন করা যায়। তবে ড্রোনটি তুলনামূলক ধীরগতির এবং মাঝারি থেকে নিচু উচ্চতায় উড়ে। উচ্চ ঝুঁকিপূর্ণ ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এলাকায় এই বৈশিষ্ট্যই এটিকে সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করে। ইরানের IRGC এবং ইয়েমেন ও ইরাকে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য তাই রিপার ড্রোনগুলো তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হরমুজ প্রণালীর আশেপাশে এই ড্রোনটি নিয়মিত ব্যবহার করা হয়। বর্তমানে ওই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চলছে। ট্রাম্প দাবি করেছেন তিনি জলপথটিতে একটি ইস্পাতের প্রাচীর নৌ অবরোধ কার্যকর করেছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলে যেসব মার্কিন অস্ত্র ও গোলাবারুদের মজুদ কমে এসেছে, MQ-9 রিপার সেই ক্রমবর্ধমান তালিকারই একটি অংশ। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জেনারেল অ্যাটমিক্সের তৈরি রিপার ড্রোন ধীরে ধীরে বহর থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এর পরিবর্তে অপেক্ষাকৃত কম খরচের এমন সশস্ত্র নজরদারি ড্রোনের একটি নতুন বহর গড়ে তোলার পরিকল্পনা করছে পেন্টাগন, যেগুলো ঝাঁকবদ্ধভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক দূরপাল্লার স্ট্যান্ড অফ অস্ত্রের মজুদও কমে গেছে। এগুলো হলো এমন এক সামরিক অস্ত্র বা ক্ষেপণাস্ত্র যা শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা পাল্টা আক্রমণের সীমার বাইরে নিরাপদ দূরত্বে থেকে লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা যায়। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত 850টির বেশি টমহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 1000টির বেশি প্যাট্রিয়ট ও টার্মিনাল হাই এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অন্যদিকে মার্কিন অস্ত্রের মজুদ সংকটজনক পর্যায়ে পৌঁছানোর খবর অস্বীকার করেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি নাকচ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে এবং নতুন অস্ত্র উৎপাদন ও সরবরাহ করা হচ্ছে। তবে একই সময় ট্রাম্প প্রশাসন কংগ্রেসের কাছে $67 বিলিয়ন বেশি অতিরিক্ত অর্থ চেয়েছে। এর মধ্যে ইরান বিরোধী অপারেশন এপিক ফিউরির ব্যয় মেটানোর পাশাপাশি যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামের মজুদ পুনরায় পুনর্নির্মাণের অর্থ বরাদ্দ করা হয়েছে। গত 6 আগস্ট ক্যাবিনেট বৈঠকে যুক্তরাষ্ট্রের গোলা বারুদের মজুদ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সরাসরি বিরোধে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, গুরুত্বপূর্ণ কিছু গোলা বারুদের ঘাটতি ইরানের বিরুদ্ধে বড় আকারের নতুন হামলা চালানো থেকে প্রশাসনকে বিরত রাখার অন্যতম কারণ। এদিকে হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান ও ওমানের চুক্তি। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের রুট নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই শনিবার 15 আগস্ট এ তথ্য জানিয়েছে। ইরানি সংবাদ মাধ্যম দেফা ফেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাগাই বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছান ইরান। যুক্তরাষ্ট্রের বাধার মধ্যে গত 3 সপ্তাহ ধরে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। তিনি বলেন, গত 3 সপ্তাহের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে একটি চুক্তি হয়েছে। বাগাই জানান, চুক্তির খসড়া তৈরি ও স্বাক্ষরের ক্ষেত্রে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতৃত্ব দিয়েছে। আলোচনায় দেশটির প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশ বিষয়ক কর্তৃপক্ষ অংশ নেয়। তবে এখনও ইরান বা ওমানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। বাগাই বলেন, চুক্তির আরেকটি বিষয় হলো এখনও অমীমাংসিত রয়েছে, সেগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। বিষয়গুলোর মীমাংসার পর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। হরমুজ প্রণালীর একপাশে ইরান এবং অপর পাশে ওমান।
ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী প্রায় 167 কিলোমিটার দীর্ঘ এই জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা জ্বালানির পণ্যের প্রায় 20% এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন। নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরানকে যুদ্ধে পরাজিত করার পর হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথাও বিবেচনা করছেন তিনি। ট্রাম্পের ওই বক্তব্যের প্রায় 24 ঘন্টার মধ্যেই ওমানের সঙ্গে চুক্তির কথা জানালো তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরান ও ওমানের চুক্তিটি দুই উপকূলীয় রাষ্ট্রের মধ্যে একটি স্বাধীন সমঝোতা। এর লক্ষ্য দুই দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা। তবে চুক্তিটি কার্যকর হয়ে হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা, নৌ অবরোধ এবং অন্যান্য কর্মকাণ্ডের উপর নির্ভর করছে বলে জানান বাগাই। তিনি আরও দাবি করেন, গত 2 মাসে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ প্রদান এবং দেশটির সামরিক হুমকি ও নৌ অবরোধের অবসানও এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযান শুরু করলে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের প্রথম দিনেই হরমুজ প্রণালী দিয়ে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে ইরান। এর পাল্টা পদক্ষেপ হিসেবে এপ্রিলে ইরানের বন্দরগুলোতে অবরোধ দেয় যুক্তরাষ্ট্র। পরে 17 জুন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি চুক্তি হলেও জুলাইয়ে হরমুজে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGCর হামলার পর পরিস্থিতি আবারও অবনতি ঘটে। এরপর দুই দেশেই পরস্পরের উপর নতুন করে অবরোধ ও বিধিনিষেধ আরোপ করে। এই অবস্থায় হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের নতুন চুক্তিতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সবশেষ জানিয়ে দেব, সৌদি পাকিস্তান তুরস্কের পাল্টা কি ইসরায়েল ভারত জোট? উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষা পাকিস্তানের বহুদিনের। 1950-এর দশক থেকেই দেশটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সেনাবাহিনী ও বিমান বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছে। এবার সৌদি আরব ও তুরস্কের সঙ্গে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সইয়ের মধ্য দিয়ে সেই দীর্ঘদিনের কৌশলগত লক্ষ্য পূরণের সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছে ইসলামাবাদ। তবে চুক্তিটি স্বাক্ষরের পর থেকেই নানা প্রশ্ন উঠেছে। সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক কি পাকিস্তানের দুর্বল অর্থনীতির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার পথ খুলে দেবে? তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি কি আরও বড় পরিসরে পাকিস্তানের অস্ত্রভান্ডারে যুক্ত হবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই চুক্তির মধ্য দিয়ে কি মধ্যপ্রাচ্যে একটি নতুন শক্তি বলয়ের জন্ম হচ্ছে? মক্কা চুক্তিকে দেখার অন্তত দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। প্রথমত, মুসলিম নেটো নয়। সন্দেহবাদীদের মতে চুক্তিটির বাস্তব সামরিক গুরুত্ব হয়তো প্রত্যাশার তুলনায় অনেক কম, কারণ সাধারণত একটি কার্যকর সামরিক জোটের ভিত্তিতে থাকে অভিন্ন শত্রু। কিন্তু সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের অভিন্ন কোনো শত্রু নেই। ওয়াশিংটনে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুইন্স হাক্কানি বলেন, 3 দেশের শত্রু ও কৌশলগত স্বার্থ এক নয়। তার মতে এটি পূর্ণাঙ্গ সামরিক জোটের চেয়ে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি হিসেবেই বেশি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথভাবে অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের সুযোগ বাড়তে পারে, কিন্তু একে মুসলিম নেটো বলা ঠিক হবে না। হাক্কানির ভাষায় চুক্তিটি বাস্তবের চেয়ে প্রতীকী গুরুত্বই বেশি বহন করে। তবে অন্য এক দৃষ্টিভঙ্গিও রয়েছে। চুক্তিতে 3 দেশ কি পাচ্ছে না সেটির দিকে না তাকিয়ে তারা কি নিয়ে আসছে সেটি দেখলে এর সম্ভাব্য গুরুত্ব স্পষ্ট হয়। সৌদির হাতে অর্থ, তুরস্কের হাতে প্রযুক্তি। সৌদি আরবে জোট নিয়ে আসছে বিপুল আর্থিক সক্ষমতা, দেশটির বিশাল তেল সম্পদ, সামরিক ব্যয় বাড়ানো এবং মিত্রদের আর্থিকভাবে সহায়তা করার সামর্থ্য তৈরি করেছে। তুরস্ক নিয়ে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ সম্পদ, সামরিক দক্ষতা ও দ্রুত বিকশিত প্রতিরক্ষা শিল্প। ন্যাটো সদস্য তুরস্ক গত কয়েক বছর ধরে নিজস্ব অস্ত্রশিল্পকে ব্যাপকভাবে শক্তিশালী করেছে। দেশটির তৈরি বিভিন্ন অস্ত্র এখন বিশ্বের নানা দেশে রপ্তানি হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে তুরস্কের তৈরি বায়কাতার TB2 ড্রোন বিশেষভাবে আলোচনায় আসে। ইউক্রেনীয় বাহিনী রুশ অগ্রযাত্রা ঠেকাতে এসব ড্রোন ব্যবহার করে এবং আধুনিক যুদ্ধ ড্রোনের ক্রমবর্ধমান গুরুত্ব সামনে আসে। অন্যদিকে পাকিস্তানে এই অংশীদারিত্বে এমন একটি সক্ষমতা নিয়ে আসছে যা সৌদি আরব ও তুরস্কের নেই, বড় ও অভিজ্ঞ সামরিক বাহিনী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সামরিক অস্ত্র। এই পারমাণবিক সক্ষমতাই শেষ পর্যন্ত জোটে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হয়ে উঠতে পারে। সৌদি আরব দিতে পারে অর্থ, তুরস্ক দিতে পারে প্রযুক্তি সামরিক দক্ষতা, আর পাকিস্তান দিতে পারে কৌশলগত প্রতিরোধ ক্ষমতা।